রিয়াল মাদ্রিদ 5 গোলে হারতে পারে, রিয়াল মাদ্রিদ 6 গোলে হারতে পারে, রিয়াল মাদ্রিদ 4 গোলে হারতে পারে, হালি খাইতে পারে, হালি মাদ্রিদ নামে ট্রল হইতে পারে, তবে দিন শেষে এটা রিয়াল মাদ্রিদ ওই ধ্বংসস্তূপ থেকেও ফিরে আসবে। রিয়াল মাদ্রিদ যত নিচে আপনি নামান, ইনশাল্লাহ রিয়াল মাদ্রিদ ওই নিচ থেকে একদম যত উপরে উঠা যায় সেইখানে উঠবে, কারণ এইটাই রিয়াল মাদ্রিদ। এই জন্যই পৃথিবীর সেরা ক্লাব বলে দিস ইজ নট আ জোক, রাইট? একটা লোক তার ক্যারিয়ারে যে কয়েকটা গোল করছে তার 99% বলা যায় বুলেট গতির শট। মানে ফেদে ভালভার্দে তার ক্যারিয়ারে সম্ভবত 35টা বা 36টা গোল করছে, এর মধ্যে 2টা গোল সম্ভবত এরকম কোনো বুলেট গতির শট নাই। গতকালকে যে শটে গোল করছে সেটা তো বক্সের বাইরে সবাই জানে। তার আগের ম্যাচে সে কিন্তু বক্সের ভিতর থেকে একটা গোল করছিল, কিন্তু সেই শটটাও ছিল একটা বুলেট গতির শট। যে অ্যাঙ্গেল থেকে সেই শটটা করছিল, যেভাবে সে গোলটা করছিল, আর গতকালকে সে যেভাবে গোল করলো, আনবিলিভেবল ভাই। মানে ফেদে ভালভার্দে সে তার আইডল মানে টনি ক্রুজকে, আর তার গোলের ধরন হচ্ছে ক্যাসিমেরো আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো। মানে একটা লোক প্রত্যেকটা ম্যাচে এইভাবে কেমনে গোল করে আমি জানি না। ইভেন একটা মিমও দেখা যায় যে ফেদে ভালভার্দে যদি নর্মাল গোল করে সেটা নাকি গোলই হয় না। মানে ফেদে ভালভার্দের কাছ থেকে মানুষ এখন নর্মাল গোল আশাও করতে পারে না, সবাই ভাই রাখে ওকে ফেদে গোল করছে, এটা নিশ্চয়ই কোনো বুলেট গতির শট হবে বা কোনো অবিশ্বাস্য একটা গোল হবে। তো ফেদে ভালভার্দে গতকালকে যেভাবে গোলটা দিছে এইটা নিয়ে কিন্তু সারাদিন কথা বলা যায়। ইভেন আরেকটা হচ্ছে গতকালকে সে রিয়ালের হয়ে 29টা গোল করে ফেলছে। তার যে আইডল টনি ক্রুজ তার ক্যারিয়ারে রিয়ালের হয়ে 28টা গোল করছিল, তো গতকালকে সে এই গোলের মাধ্যমে তার আইডলকে ছাড়াই গেল। ওকে, ফেদে ভালভার্দে নিয়ে অনেক কথাই বলা শেষ, একটু ম্যাচ নিয়ে কথা বলি। কিলিয়ান এমবাপ্পে যেভাবে সে গতকালকে গোলটা করলো, আমি কিন্তু এর আগেও বলছিলাম যে কিলিয়ান এমবাপ্পেকে আপনি গোল করতে দিন, সে এই যে গোল শুরু করলো এটাতে না থামে। বার্সেলোনার বিপক্ষে সে যেভাবে খেলছে, যদিও আমি ওই ম্যাচ নিয়ে কথা বলতে চাই না, কারণ ওই ম্যাচ নিয়ে আসলে কথা বলার কিছু নাই, আমাদের দোষে ম্যাচটা হারছিলাম, আর লামিনী আমার বা রাফিনার ব্রিলিয়ান্স তো আছেই। বাট ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে যেভাবে গোলটা করছিল, সে যেভাবে রান নিছিল, সেই একই রান আমি গতকালকে সেল্টার বিপক্ষে দেখছি। হয়তো বা বার্সেলোনাটা একটু বেটার ছিল, কিন্তু কিলিয়ান এমবাপ্পে সম্ভবত টানা 3টা ম্যাচে গোল করলো। সে এই যে গোল করতেছে প্রতি ম্যাচে, তার আস্তে আস্তে রান বাড়তেছে, সে কিছু পাস দিতেছে, গোল করার কিছু মোমেন্টাম বের করতেছে। যে কিলিয়ান এমবাপ্পেকে দেখার জন্য তার ফ্যানরা 7 বছর ওয়েট করছে, সেই কিলিয়ান এমবাপ্পে ফাইনালি আনলিশ হইতেছে। গতকালকে সে যেভাবে গোলটা করলো, এই কিলিয়ান এমবাপ্পেই আমরা দেখে অভ্যস্ত। এর বাইরে ভিনিসিয়াসের কথা আমি যদি বলি, নর্মাল খেলা দিছে, সে অ্যাজ ইউজুয়াল যে খেলাটা দেয়। তবে আমি আলাদা করে কথা বলবো ব্রাহিম দিয়াজকে নিয়ে। ব্রাহিম দিয়াজ যতক্ষণ মাঠে ছিল, রাইট উইং আসলে সে একাই দখল করে রাখছে। আমি এখনো বুঝি না যে ব্রাহিম দিয়াজ এদেরকে কার্লো নিয়মিত চান্স দেয় না। ইভেন সে গতকালকে এই যে লুকা মডরিচ, সেবোয়াস এদেরকে যখন উঠায় নিল, স্পেশালি আমি সেবোয়াসের কথা বলবো বা লুকা মডরিচ, এরপরে কিন্তু গেমটা আমাদের হাত থেকে চলে গেল, আমরা 2টা গোল খাইলাম। এটা কিন্তু আগের ম্যাচ ওরকম ভাবে খেলে নাই, সেবোয়াস সম্ভবত নামেই নাই যতদূর মনে পড়তেছে, বা শেষের দিকে হয়তো নামছে, লুকা মডরিচ নামছিল এটা আমি জানি, কিন্তু এদের তো 90 মিনিট খেলানো যাইতো। আমি বুঝি না কার্লো আনচেলত্তি মাঝে মাঝে আসলে কি করে। সে গতকালকে ফাইনালি চুয়ামিনিকে কিন্তু সিডিএম পজিশনে খেলায়, রাউল আসেন্সিওকে তার সিবি পজিশনে খেলতে দিছে, এবং দুইজনই একটা বেটার গেম দিছে। মানে রাউল আসেন্সিও তো এইভাবেই খেলে, কিন্তু চুয়ামিনি অনেকদিন পর একটা ডিসেন্ট গেম দিছে। সে তার পজিশন ফিরে পাওয়ার পর সে ভালো একটা গেম দিছে, যেটা আমরা অভ্যস্ত ছিলাম না। লাস্ট একটা ম্যাচে সে যখন সিবিতে খেলছে, সে যেভাবে বল লুজ করছে, সে রান করতে পারে নাই, সবাই বলছে লেজি চুয়ামিনি, সেই চুয়ামিনি গতকালকে একটা ডিসেন্ট গেম দিছে। তা আমার কথা হচ্ছে, আপনার ওই পজিশন যদি প্লেয়ারই থাকে, আপনি কেন চুয়ামিনিকে বারবার সিবিতে খেলাইতেছে, তার পজিশনের বাইরে খেলাইতেছে? রাউল আসেন্সিও, রুডিগার, এই যে পেয়ারটা, এই পেয়ারটা যখন চুয়ামিনির পেছনে থাকে, তখন কিন্তু চুয়ামিনিও ভালো খেলে, আর ওরা তো ভালো খেলতেছেই। আপনি বলতে পারেন রাউল আসেন্সিওর কথা, যে সে যে প্ল্যানটিটা কনসিড করলো বা তার জন্য প্ল্যানটিটা আসলে হইলো, কয়েকজনকে বলতে দেখলাম যে দোষটা আসলে রাউল আসেন্সিওর। কিন্তু ভাই, রাউল আসেন্সিওর চেয়েও আমি এখানে দোষটা দেবো লুকাস ভাস্কুয়েজ কিন্তু গতকালকে যে ভুলটা করলো, এই ভুলের মাসুলই কিন্তু এই প্ল্যানটা। রাউল আসেন্সিওর ওইখানে আসলে কিছু করার ছিল না। লুকাস ভাস্কুয়েজ যখন বল লুজ করলো, ওই মোমেন্টে রাউল আসেন্সিও যদি প্লেয়ারটাকে ট্যাকল না করে, ভাই ওটা ইজিলি এসে গোল করতে পারতো। তো রাউল আসেন্সিওর হাতে অপশন ছিল না। এখানে যদি আপনি রাউল আসেন্সিওর দোষ দেন, তাহলে ওই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ফেদে ভালভার্দে যে ট্যাকলটা করছিল মোরাতাকে, ফেদে ভালভার্দের দোষ। মানে এভাবে আরো অনেকের দোষ দিতে পারেন, কিন্তু এইখানে ওই গোলটা হয়েছে দেখেই রাউল আসেন্সিওর দোষ হইতেছে, তার জন্য প্ল্যানটি হয়েছে। কিন্তু এই যে ট্যাকলটা করলো, এর দায়ভার কিন্তু লুকাস ভাস্কুয়েজের উপর। লুকাস ভাস্কুয়েজ তার পজিশনের বাইরে এখনো ফিট না, তাকে জোর করে রাইট ব্যাকে খেলানো হচ্ছে, আর এটা ম্যাচেই সে ভুল করতেছে। গতকালকে সে এই একটা ভুল করলো, এটার জন্য কিন্তু ম্যাচটা অতিরিক্ত মিনিটে গেল, যেখানে এনরিক আর গুলার বুঝাই দিল কেন তাদের মিনিট দিতে হবে, কেন তাদের টাইম দিতে হবে। এই যে দুইজন ইয়াং
ফুটবলার গতকালকের অতিরিক্ত মিনিটটা এরাই ধরে রাখছিল। গুলারের কথা আমি কি বলবো, গুলার ইউরোতে যে খেলাটা দিয়েছে আমরা সবাই আশা করছি যে ওকে নিয়মিত খেলানো হোক, বা সে তার প্রথম সিজনে ওই যে কয়েকটা মিনিট খেলতে পারছে তখন যে খেলাটা দিয়েছে। এই দলে লুকা মডরিচের মতো যদি একটা ক্রিয়েটিভ মিডফিল্ডার থাকে সেইটা হচ্ছে গুলারকে যে ওজিল 2.0 বলা হয়, কেন বলানো হয়, সে যখনই সুযোগ পায় সেটা সে বুঝায় দেয়। তো আমার কথা হচ্ছে গুলারকে কেন খেলানো হয় না, এইটার উত্তর কার্লোকে আসলে দিতে পারবে। এনরিকের কথা আমি কি বলবো, এই সিজনে সে যখনই সুযোগ পাইছে সে শুট করার ট্রাই করছে, সে গোল করছে। তার নিয়ে একটা বড় যে সমস্যা বা যেটা নিয়ে কথা উঠেছে, শুধু শুট করতে চায় ভাই, তার কাজটাই হচ্ছে ওই শুট করা, সেই স্ট্রাইকার। আর এই কাজটা কিন্তু রিয়ালে আসলে অনেক প্লেয়ার এখন কম করে, যেটা আগে দেখা যেত যে বল পাইলে বক্সের আশেপাশ থেকে শুট করা, এটা যদি গোলও না হয় ওই ডিফেন্স একটু আউলায় যায়, গোলকিপারের মাথা ঘুরে যে ওই প্লেয়ারটার পায়ে বল আসলে সে শুট করবে, যেটা ভালভার্দে অলওয়েজ করে, যেটা ক্যাসেমেরো করতো। তো এনরিককে যদি আপনি শুটিং না করতে বলেন, এনরিককে যদি শুটিং না করে সে করবেটা কি? এরপরেও তার গেম সেন্স বাড়ানো লাগবে। ইয়াং একটা খেলোয়াড়, তার এখনো সময় আছে, তার উপরে তাকে ম্যাচই খেলানো হয় না, সে যদি নিয়মিত খেলতে না পারে তার ওই গেম সেন্স বলেন এগুলো আসলে বাড়বে কিভাবে? বাট গতকালকে সে যেভাবে খেলছে, যে গোলটা করলো, স্পেশালি আমি দ্বিতীয় গোলটার কথা বলবো, ব্যাকহিলে গোল, আমার ক্রিস্টিয়ানোর কথা মনে পড়ছে। ক্রিস্টিয়ানো সম্ভবত 13-14 সালে সেভিয়ার বিপক্ষে এরকম একটা গোল করছিল, তার ক্যারিয়ারে ব্যাকহিল গোলের অভাব নাই, তবে ওই মোমেন্টে আমার ওই ক্রিস্টিয়ানোর কথাই মনে পড়ছে, এইরকম একটা সুন্দর গোল করছিল ক্রিস্টিয়ানো। মানে এনরিক শুধু যে গতকালকে ক্রিস্টিয়ানোর গোলকে মনে করে দিয়েছে এমন না, রিয়ালের ইতিহাসে অতিরিক্ত মিনিটে জোড়া গোল করছে সম্ভবত 5 জন, এর মধ্যে এনরিক একজন। আর এনরিকের আগে অতিরিক্ত মিনিটে 2টা গোল করছিল সেই কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো সম্ভবত 2016-17 মৌসুমে। আর এইটা শুরু করছিল সান্তিয়াগো বার্নাব্যু হিমসেলফ। সান্তিয়াগো বার্নাব্যুর মতো কিংবদন্তি কিন্তু অতিরিক্ত মিনিটে প্রথমবারের মধ্যে 2টা গোল করছিল। তো বুঝেন এনরিক কোন লিস্টে চলে গেছে। তো গতকালকের এই যে জয়ের বাইরেও কিছু কথা আছে, যেরকম আমি কামাভিঙ্গার কথা বলতে পারি। কামাভিঙ্গা সে যেভাবে আসলে গোলটা খাওয়াইলো, এই যে তার ভুল, সে টানা 2 ম্যাচে বড় 2টা মিস্টেক করলো, গতকালকে তার ওই ভুলের জন্য কিন্তু গোলটা খাইলাম। মানে কামাভিঙ্গা আমাদের একটা প্লেয়ারের হঠাৎ করে কি হয়েছে আসলে জানি না, আমাদের মেন্টালি কোনো প্রবলেম হইতেছে, এটা নিয়ে কার্লো বা যে টিম ম্যানেজমেন্ট কোচের এদের আসলে একটু কামাভিঙ্গা নিয়ে বসা দরকার, যে আসলে ওর সমস্যাটা কই হচ্ছে। কারণ কামাভিঙ্গার মধ্যে একটা প্লেয়ার, যে প্লেয়ার মাঠে থাকলে আমরা স্বস্তি পাই, সেই প্লেয়ার যদি এইভাবে মিস্টেক করে, যেটা দলের জন্য বড় ক্ষতিকর। আর আমি আসলে ম্যাচ এরকম দেখিও নাই, সকালবেলা 15-20 মিনিট হাইলাইটস দেখছি, কিছু মুভমেন্টস দেখছি, গোল দেখছি, যে এমবাপ্পে আরো কিছু গোল করতে পারতো, সে কিছু মিস করছে। বাট সে যেভাবে খেলছে, এই যে গোল করার ক্ষুধা, এটা সে কন্টিনিউ রাখতে পারলে সে দলের জন্যই ভালো। আর সিভিতে রুডিগার আর রাউল আসেন্সিওর বাইরে আসলে যাওয়া উচিত না, এইটা আমি আগেও বলছিলাম যে এল ক্লাসিকোতে যদি রাউল আসেন্সিওকে না খেলানো হয় সেটা একটা ক্রাইম হবে, এবং সেই ক্রাইমটাই করছে কার্লো আনচেলত্তি। রাউল আসেন্সিও নামার পর কিন্তু 2 ম্যাচ আর গোলই হয় নাই। তো সেম জিনিস, আপনি রাউল আসেন্সিওকে আসলে খেলতে দেন, সে ওই খেলাটা দিচ্ছে। আপনি প্রেসে এসে বলবেন সে 2 মাস খেলছে, সে এখন অভিজ্ঞ না, ভাই সে 2 মাস খেলে যে খেলাটা দিচ্ছে, আপনার কোনো সিভি তো ওই 2-3 বছর খেলেও সে খেলা দিতে পারছে না। চুয়ামিনি সিভিতে এসে নিজেও জানা সে কি করতেছে, তার ওই গতিই নাই, বল তো লুজ করাই। তো রাউল আসেন্সিও, রুডিগার, এই 2 জন ডিফেন্সে খেলুক। আর রদ্রিগো গতকালকে নামার পর আরেকবার বুঝিয়ে দিয়েছে কেন এই দলের জন্য সে গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার। তার ওই 105 মিনিটে নামার পরে কিন্তু 3টা গোল করছে, সে হয়তো বা অ্যাসিস্ট করে নাই, কিন্তু সে ওই যে ইম্প্যাক্টটা রাখছে, এইটাই হচ্ছে রদ্রিগো, আন্ডাররেটেড ফুটবলার। মানে গতকালকে বলা যায় যে রদ্রিগো, ভালভার্দে, গুলার, তারপর আপনার এনরিক সবাই হচ্ছে সুপার সাব। মানে সুপার সাব বলতে আসলে যা বোঝায় গতকালকে তারা সেইটাই বুঝে দিছে। তো ফাইনালি রিয়াল মাদ্রিদ একটা বড় ব্যবধানে জিতছে, যদিও রবিবার আমাদের ম্যাচ আছে লা লিগায়। এখন সুপার কাপ তো হারাইলাম, লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, কোপা দেল রে অনেকদিন ধরে জিতি না, তো লা লিগা, কোপা দেল রে এগুলো যদি আমরা জিততে পারি, আর চ্যাম্পিয়ন্স লিগ তো আমাদেরই, বাট এইবার জিততে পারি কিনা এটা হচ্ছে প্রশ্ন। যদি জিততে পারি অন্তত সিজনটা আমরা খুব ভালোভাবে শেষ করবো। রিয়াল মাদ্রিদ আসলে কি করে, তবে এই যে ইয়াং প্রসপেক্ট এদের আসলে সুযোগ দেওয়া উচিত। রাউল আসেন্সিও বলেন, গুলার, এনরিক, এদের যদি নিয়মিত সুযোগই না দেন তাহলে এরা আসলে ভালো খেলবে কিভাবে? আপনি বার্সেলোনার দিকে তাকান, কুবার্সি থেকে এই যে লামিন ইয়ামাল তো অলরেডি খুব ভালো একটা খেলোয়াড় হয়ে গেছে, মানে রাইভাল হয়ে গেলে তার যে প্রশংসা করা যাবে না এমন কিছু না। সে ইউরোতে ওই খেলাটা দিচ্ছে, সে বার্সেলোনা হয়ে ওই খেলাটা দিতেছে। কুভার্সের কথা আছে, এছাড়া কাসাদো, এরা কিন্তু সবাই ইয়াং, এরা কিন্তু খুব ভালো খেলতেছে। আপনি যদি গুলার, এনরিকদের না সুযোগ দেন, গুলারকে না টাইম দেন, তো এরা আসলে কি খেলবে? ওই গুলার, এনরিক কিন্তু গতকালকে ওই খেলাটাই দিছে, যখনই সুযোগ পাইছে, দলের সবচেয়ে যখন দরকার ছিল তারা কিন্তু ওই জিনিসটাই ডেলিভার করছে। তো ইয়াংদেরকে আসলে সুযোগ দিতে হবে, রাউল হাসানসের মতো প্লেয়ারকে ডিফেন্সিংয়ে নিয়মিত খেলাইতে হবে, সে যাতে বড় ম্যাচের জন্য নিজেকে তৈরি করতে পারে।